আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক নিবন্ধন প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি 2025-এর সাধারণ জ্ঞান বিষয়ক গুরুত্বপূর্ণ শর্ট সাজেশনমূলক একটি ক্লাসে। আপনারা জানেন 19তম শিক্ষক নিবন্ধন সহ প্রত্যেকটা নিবন্ধন পরীক্ষা মোট 100 নাম্বারের মধ্যে হয়, যেখানে 25 নাম্বার থাকে কিন্তু সাধারণ জ্ঞান। তো আমরা এই 25 নাম্বারের যে সিলেবাস রয়েছে এই সিলেবাসের উপর ভিত্তি করে আমরা কিছু শর্ট সাজেশনমূলক ক্লাসগুলো তৈরি করব, যার প্রথম ক্লাস হচ্ছে আজকে। আশা করছি এই ক্লাসগুলো যদি আপনারা ভালো মতো কভার করতে পারেন এবং আপনারা রপ্ত করতে পারেন, ইনশাল্লাহ এই ক্লাসগুলো থেকে আপনার বেশ প্রশ্ন কমন পাবেন আশা রাখছি। তাহলে চলুন শুরু করছি আমাদের আজকের বিষয়ভিত্তিক ব্যাখ্যামূলক ক্লাস। আজকের বিষয় হলো সাধারণ জ্ঞান, ক্লাস নাম্বার 1। শুরুতেই আমাদের যে প্রশ্নটি রয়েছে, বিখ্যাত সাধক শাহ সুলতান বুলখি মহিষাওয়ার এর মাজার কোথায়? এটা মহাস্থানগড়। এখান থেকে প্রশ্নটা করার কারণটা হলো এখান থেকে বেশ কয়েকটা ভাবে প্রশ্ন হয়। শাহ সুলতান বুলখির মাজার কোথায়, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন স্থান কোথায়, প্রাচীন নগরী কোথায়, বিভিন্নভাবে এইখান থেকে প্রশ্ন একটা পাবেন। বাসাস, এটি একটি কি? বাসাস বাংলাদেশের একটি সংবাদ সংস্থান নাম। বিভিন্ন দেশের সংবাদ সংস্থা থেকে একটা প্রশ্ন পাবেন। বাংলাদেশের বৃহত্তম হাওর, যারা চাকরি প্রত্যাশী রয়েছেন বা ব্যাখ্যামূলক বিভিন্ন ক্লাস করেছেন, নিজেরাও ব্যাখ্যা করেছেন, তারা জানেন এই প্রশ্নটা কিন্তু প্রায়শই এসে থাকে। ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে তৈরি করেছিলেন? ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন মির্জা আহমেদ জান। যদি এটা না থাকে তাহলে মির্জা গোলাম পীরও অ্যান্সার করা যেতে পারে। বাংলাদেশের কোথায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়? বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে লালাখান, আর সবচেয়ে কম যেটা হবে সেটা হবে নাটোরের লালপুর। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? খাদ্য সংক্রান্ত আমি বলেছি খাদ্য অধিদপ্তরের ক্লাসগুলোতে যে এখান থেকে একটা প্রশ্ন আপনারা কিন্তু পাবেন। খাদ্য সংক্রান্ত সবগুলোই কিন্তু রোমে অবস্থিত। সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে, যার স্বপ্নদ্রষ্টা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আইএফসি বলতে কি বোঝানো হয়ে থাকে? আইএফসি বলতে বোঝানো হয়ে থাকে ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন বা ফিনান্সিয়াল কর্পোরেশনও বলা যায়, তবে এখানে ফাইন্যান্স কর্পোরেশনটাই বেশিরভাগ বলা হয়ে থাকে। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? এটা ভৌগোলিক অবস্থান থেকে প্রশ্ন। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা হলো কক্সবাজার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি? এটা আমাদের নিজেদেরই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু করা হয়? প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু করা হয়েছিল 1990 4 জানুয়ারি। বাংলা একাডেমি পুরস্কার কবে প্রবর্তিত করা হয়? এই প্রশ্নটা খুব সহজে ভুল হওয়ার মতো একটি প্রশ্ন। এটা কিন্তু বাংলা একাডেমি পুরস্কারের কথা বলা হয়েছে, ভুলে যেন 1955 অ্যান্সার করবেন না। তাহলে এখানে সঠিক হতে হবে 1960 সালে। 19 মে 2012 তারিখে কোন বাংলাদেশি এভারেস্ট জয় করেন? 19 মে 2012 তারিখে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? বাংলাদেশের জাতীয় পতাকা গ্রহণ করা হয়েছিল 17 জানুয়ারি 1972। বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু করা হয়েছিল? বয়স্ক ভাতা চালু করা হয়েছিল, এটি সঠিক উত্তরটা যদি আমরা বলি তাহলে 1998 সাল থেকে। বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন? যেহেতু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছে, সেক্ষেত্রে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সম্পর্কে প্রশ্ন আসাটা কিন্তু গুরুত্বপূর্ণ হিসেবে রয়েছে। এখানে সঠিক উত্তর করব আমরা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। মিশুক এর স্থপতিকে? মিশুক এটি একটি ভাস্কর্য, এটি স্থাপন বা স্থাপত্য নিদর্শন করেছিলেন যেটাকে আমরা স্থপতি বলি, তিনি হলেন মোস্তফা মনোয়ার। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? প্রতি বছর 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? এটা দুইভাবে পড়বেন, ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত এবং কেন বিখ্যাত? এটি নিউ ইয়র্কে অবস্থিত। ন্যাটোতে কোন মুসলিম রাষ্ট্র সদস্য? আচ্ছা, কোন মুসলিম রাষ্ট্র সদস্য হিসেবে রয়েছে? ন্যাটো থেকে একটা প্রশ্ন নিবন্ধনে আমি এখন বলে দিলাম, এটা 100% একটা প্রশ্ন পাবেন ন্যাটো থেকে। তাহলে ন্যাটোর একমাত্র মুসলিম দেশ হিসেবে সদস্য রয়েছেন যেটি কে? সেটি হলে তুরস্ক।
জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম বলা হয় থাকে ডায়েট। বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম কি? বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম বলা হয় হাউস অব দ্য নেশন। বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত জনে বা কতজন সংসদ সদস্য উপস্থিত থাকলে সংসদ কার্যক্রম শুরু করা যায়, যেটাকে কোরাম বলা হয়। তাহলে এই প্রশ্নের উত্তরটি প্রিয় শিক্ষার্থী আপনাদের জন্য একটা HW থাকবে। আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই আপনার নাম সহ আমাদের এই প্রশ্নের উত্তর সহ কমেন্ট করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আমাদের গতকালের ক্লাসে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছিলেন, রোজিনা লিখেছেন মানিকগঞ্জ থেকে, এত সুন্দর ক্লাস উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। নিয়ম করে প্রতিদিন ক্লাস করি, অসংখ্য ধন্যবাদ রোজিনা আপনাকে। এরপরে লিখেছেন আপনার প্রশ্নের অনেক স্ট্যান্ডার্ড মানের হয়েছে, ধন্যবাদ লিখেছেন কামাল হোসাইন। এরপরে লিখেছেন স্যার অসংখ্য ধন্যবাদ, আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছি, আপনাকেও ধন্যবাদ। শিফন হাওলাদার লিখেছেন বরিশাল থেকে, স্যার আজকে ক্লাসটা অনেক স্ট্যান্ডার্ড মানের ছিল, ভালো লেগেছে, আরো কঠিন প্রশ্ন সলভের দিকে যেতে চাই। ঠিক আছে, আমাদের সাথে থাকুন। আকলিমা খাতুন লিখেছেন অসাধারণ হয়েছে, ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করে থাকি। সোহেল রানা সালাম জানিয়েছেন, সালে আহমেদ ধন্যবাদ জানিয়েছেন। জুলি খাতুন লিখেছেন বরিশাল থেকে, জুলি লিখেছে আজকের ক্লাসটা দেখতে পারলাম, আপনার বাবা অসুস্থ। আচ্ছা, আপনার বাবার জন্য অনেক দোয়া রইল যাতে আল্লাহ পাক তাকে সুস্থ প্রদান করেন। আর রাকিব এসকে লিখেছেন স্যারের কথা শুনলে মাঝে মাঝে মনে হয় যে রেডিওতে অনুরোধের আসর শুনছি। আচ্ছা, অনুরোধের আসর গানের ডালি আমার পছন্দ ছিল ছোটবেলায়। এরপরে লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আক্কেলপুর উপজেলা থেকে বলছি, নিজের উপজেলা, মানুষগুলো দেখতে তো খুব ভালো লাগে। কে লিখেছেন? এনামুল বা আমানুল্লাহ, ও আচ্ছা সরি আমানুল্লাহ, কেমন আছো ভাইয়া? খুব সম্ভবত তোমাকে আমি চিনি। সিনথিয়া ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম, সিনথিয়া শরীয়তপুর থেকে লিখেছেন। এরপরে উত্তরের জেলা ঠাকুরগাঁও সদর থেকে লিখেছেন খায়রুল ইসলাম। মামুন লিখেছেন কাপাসিয়া গাজীপুর থেকে। শারমিন সুলতানা শক্তি লিখেছেন 2 দিন ধরে ক্লাস করতে পারছেন না। রোকায়া সুলতানা লিখেছেন 19 বার রক্ত দিয়েছি, ধন্যবাদ। রাজিয়া সুলতানা লিখেছেন জামালপুর থেকে, থ্যাংক ইউ স্যার এত ভালোবাসার জন্য। স্যার আপনার কথা শুনলে আমার জীবনের সকল শিক্ষকের কথা মনে পড়ে। আচ্ছা, শিক্ষকের প্রতি ভালোবাসা দেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তালহার আম্মু, আচ্ছা তালহার আম্মু, জি স্যার ভালো আছে। তালহার আম্মু কেমন আছে এটা জানানো দরকার। পাবনা থেকে লিখেছেন তালহার আম্মু, আচ্ছা। রোকায় সুলতানা লিখেছেন মৌলভী বাজার থেকে। ভোলা থেকে দেখছেন রেশমা, নিবন্ধনের মডেল দিতেছেন না? হ্যাঁ, নিবন্ধনের মডেল দেওয়া হচ্ছে। স্যার আপনার ক্লাসে জয়েন হতে চাই, প্রতিদিন সন্ধ্যে 7টায় জয়েন হবেন, তাহলে পেয়ে যাবেন আমাদের ক্লাসটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হবিগঞ্জ থেকে লিখেছেন। মোস্তাকিম লিখেছেন যতটুকু প্রয়োজন মানসম্মত আয়োজন, কোনাবাড়ি গাজীপুর থেকে লিখেছেন মোস্তাকিম। শিপন হাওলাদার বরিশাল থেকে। রোকসানা সালাম জানিয়েছেন, জানতে চাইছেন কেমন, ওকে। আতশিতি খান পাবনা থেকে লিখেছেন। উম্মে কুলসুম সালাম জানিয়েছেন। নিবন্ধনের যারা, আচ্ছা মমিনুল ইসলাম লিখেছেন যারা নিবন্ধনের বই নিয়েছি তাদের জন্য কিছু টাকা নিয়ে সিক্রেট ক্লাস নিয়ে বইটা শেষ করে দিলে উপকৃত হতাম, সার্কুলার হলে নিশ্চয়ই করা হবে। এরপরে অনেক শিক্ষার্থী কিন্তু আমাদের সঠিক উত্তর দিয়েছেন এবং কমেন্ট করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কত সালে গঠিত হয়? এটি 2001 সালে গঠিত হয়। বিশ্বে কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কোনটি? কার্বন ডাই অক্সাইড নিঃসরণের শীর্ষ দেশ হলো চীন। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে? এশিয়াটিক সোসাইটি এটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। সুয়েজ কাল কোন 2 সাগরকে যুক্ত করেছে? এই যুক্ত এবং পৃথক, এখান থেকে একটা প্রশ্ন আসবে। এটি যুক্ত করেছে লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে? এটি 1793 সালে এটি প্রবর্তন করা হয়েছিল। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল। ঢাকা সর্বপ্রথম কখন বাংলার রাজধানী হয়েছিল? এটি 1610 সালে। সুন্দরবন ইউনেস্কো ঘোষিত কততম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত? এটি 798তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। স্টার চিহ্ন দিলাম, এই প্রশ্নটা মার্কিং করবেন। আর হ্যাঁ, আপনাদের একটা কথা জানিয়ে দেওয়া হয়েছিল যে আপনারা আমাদের যে সকল ক্লাসগুলো দেওয়া হয় আমরা একটা ন্যূনতম টাকা নিয়ে বা নামমাত্র একটা ফি নিয়ে আমরা প্রিমিয়াম একটা ব্যাচ করব, যেখানে আমাদের এই ক্লাসগুলোর পিডিএফ গুলো আপনারা পাবেন এবং পরের দিন আপনারা এটার অ্যান্সার সহ পেয়ে যাবেন, যাতে আপনারা ব্যক্তিগতভাবে বাসায় পরীক্ষা দিতে পারেন। এই বিষয়টা কেমন হয় অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।
হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশ ভিত্তিক সংগঠন? হিউম্যান রাইটস ওয়াচ এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন, যদিও তারা ইসরায়েল যে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের মারছে, এক্ষেত্রে তাদের হিউম্যান রাইটস ওয়াচ কোনো টু শব্দও করবে না, কারণ তাদের পক্ষে এটা, মুসলমানদের মারা তাদের পক্ষে। আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কত তারিখে? প্রতি বছর আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন করা হয় 5 জুন। বেনাপোল সীমান্ত কোন জেলায় অবস্থিত? বেনাপোল যশোর সীমান্তে অবস্থিত। তাহলে এখানে সঠিক উত্তর হবে যশোর। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এর লক্ষ্য কতটি? এর লক্ষ্য রয়েছে মোট 8টি। বাংলাদেশে মোট কয়টি কাগজ কল রয়েছে? এখানে কাগজ কল, চিনি কল, সার কারখানা, এই যে কোনো একটা থেকে একটা প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ। তাহলে কাগজ কল রয়েছে মোট 7টি। ইরানের ইসলামী বিপ্লবের নায়ক কে ছিলেন? ইসলামী বিপ্লবের নায়ক ছিলেন রুহুল্লাহ আয়াতুল্লাহ খমেনি। কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নারীরা ভোটাধিকার লাভ করে? 1920 সালে ভোটাধিকার লাভ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা। কোন দুটি সুন্দরবনের বৃক্ষ? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সুন্দরবন থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই। তাহলে এখানে গেওয়া এবং গরান এই দুটাই কিন্তু সুন্দরবনের বৃক্ষ। বাংলায় ঋণ সালিসি আইন কার আমলে প্রণীত হয়েছিল? ঋণ সালিসি এটি একে ফজলুল হকের আমলে প্রণীত হয়েছিল। বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তাকে কি বলা হয়? বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? আচ্ছা, যমুনা সার কারখানায় উৎপাদিত সারের নাম হলো ইউরিয়া। কারবালা বর্তমানে কোন দেশে অবস্থিত? কারবালা বর্তমানে যে দেশটি ইরাকে অবস্থিত। বাংলাদেশে কোন কোন জেলায় খাসিয়া নৃগোষ্ঠীর লোক বসবাস করে? খাসিয়া নৃগোষ্ঠীর লোক বসবাস করে সিলেটে। ময়মনসিংহে গারোরা বসবাস করেন। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার এ.এন. সাহা। ভালো করে বুঝবেন, এ.এন.এ. সাহা। সিপাহী বিদ্রোহের নেতাকে? সিপাহী বিদ্রোহের নেতা যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হলেন মঙ্গল পাণ্ডে। বাংলাদেশ সংবিধানের অভিভাবক? বাংলাদেশ সংবিধানের অভিভাবক হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন তিনি হলেন সুপ্রিম কোর্ট। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহার হয় কিসের কারণে? সবচেয়ে বেশি ব্যবহার হয় বিদ্যুৎ উৎপাদন করার কাজে। মাটির ময়না ছবিটির নির্মাতা কে? মাটির ময়না ছবিটির নির্মাতা ছিলেন তারেক মাসুদ। পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক কোনটি? পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক রক্তাক্ত প্রান্তর। যারা এখনো এটি পড়েন নাই অবশ্যই পড়ে নেবেন একবার। ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর অবস্থিত জেনেভায়। তবে যদি PLO হয় তাহলে সেটা হবে রামাল্লায়, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা এই জাতীয় কিছু একটা রয়েছে। জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি? পানিপথে জনসংখ্যার ভিত্তিতে এটা সঠিক উত্তরটা ইন্দোনেশিয়ায় হওয়ার কথা না, ইন্দোনেশিয়া রাইট আনসার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কত তারিখে গণপরিষদে গৃহীত হয়েছিল? এটি গৃহীত হয়েছিল 4 নভেম্বর 1972। বিশ্ব জনসংখ্যা দিবস কোন তারিখে পালন করা হয়? জনসংখ্যা দিবস পালন করা হয় প্রতি বছর 11 জুলাই। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত? পরমাণু গবেষণা ইনস্টিটিউট এটি অবস্থিত ময়মনসিংহে। ব্রিটিশ উপনিবেশ না হয়েও নিম্নের কোনটি কমনওয়েলথের সদস্য দেশ? সঠিক উত্তর হবে মোজাম্বিক। পলাশী থেকে ধানমন্ডি এই চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন? পলাশী থেকে ধানমন্ডি এটি রচনা করেছিলেন বা পরিচালনা করেছিলেন আব্দুল গাফফার চৌধুরী। ফারাক্কাবাদ তৈরি করা হয়েছে কোন নদীর উপর? আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের দেশকে ক্ষতি করার জন্য যেটা করেছিলেন, আমাদের দেশ যাতে পর্যাপ্ত পানি না পায় তার জন্য এটা করা হয়েছিল ফারাক্কাবাদ। এটি নির্মাণ করা হয়েছিল গঙ্গা নদীর উপরে। ন্যাটো এর পূর্ণরূপ কি? আমি বলেছিলাম ন্যাটো থেকে কিন্তু একটা প্রশ্ন আমরা পাবেন। ন্যাটো এর পূর্ণ রূপ হবে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন।
সরকার ঘোষিত ঐতিহাসিক দিবস কোনটি? সরকার ঘোষিত ঐতিহাসিক দিবস হতে 7ই মার্চ, যদিও বর্তমানে এটি নেই। তাহলে বর্তমানে 7 মার্চ সম্পর্কিত কোনো দিবস আর নেই, সুতরাং এটি না পড়লেও চলবে। 2 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? 2 টাকার নোট কিন্তু এটি বাংলাদেশ ব্যাংকের নোট নয়, এটি বাংলাদেশ সরকারের নোট, সেক্ষেত্রে অর্থ সচিবের স্বাক্ষর থাকবে। বাংলাদেশের প্রথম ডাক টিকিটের ডিজাইনার কে ছিলেন? বাংলাদেশের প্রথম ডাক টিকিটের ডিজাইনার ছিলেন বিমান মল্লিক। আচ্ছা, নামটাও বিমান। রূপকল্প 2041 কতটি স্তম্ভের উপরে নির্ভরশীল? রূপকল্প 2041 এটি 4টি স্তম্ভের উপর নির্ভরশীল। রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম সাহিত্য সংকলন 21শে ফেব্রুয়ারিকে সম্পাদনা করেছিলেন কে? এটি সম্পাদনা করেছিলেন হাসান হাফিজুর রহমান। স্যাটেলাইট সমৃদ্ধ দেশগুলোর মধ্যে বাংলাদেশ কততম? স্যাটেলাইট সমৃদ্ধ দেশগুলোর মধ্যে বাংলার অবস্থান 57তম। কোন শিল্পী দ্য কনসার্ট ফর বাংলাদেশে সক্রিয় অংশগ্রহণ করেন? সক্রিয় অংশগ্রহণ করেছিলেন প্রদত্ত অপশনগুলোর মধ্যে এরিক ক্ল্যাপটন। ইস্তাম্বুলকে পৃথক করেছে কোন প্রণালী? ইস্তাম্বুলকে পৃথক করেছে বসফরাস প্রণালী। আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে? মূলত আধুনিক কম্পিউটারের জনক বলা হয়, এক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে যে চার্লস ব্যাবেজ নাকি ভন নিউম্যান। যদি কম্পিউটারের জনক থাকে তাহলে সেক্ষেত্রে চার্লস ব্যাবেজ, আর যদি আধুনিক কম্পিউটার কথাটা উল্লেখ থাকে তাহলে হবে জন ভন নিউম্যান। যেহেতু এখানে আমাদের জন ভন নিউম্যান অপশনে নেই, সেই ক্ষেত্রে আমরা চার্লস ব্যাবেজটাকেই সঠিক উত্তর করব। সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় কোন গ্রন্থে? বঙ্গদেশের নাম পাওয়া যায় ঐতরেয় আরণ্যক নামক গ্রন্থে। ন্যাটো কোন ধরনের জোট? ন্যাটো মূলত এটি একটি সামরিক জোট। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন দেশের? এটি ভারতের অধীনে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। বাঙ্গালা নামের প্রচলন করেন কে? বাঙ্গালা নামের প্রচলন করেন ইলিয়াস শাহ। বাংলাদেশে ভ্যাট চালু হয় কত সালে? বাংলাদেশে ভ্যাট চালু হয়েছিল 1991 সালের 1 জুলাই। অ্যান্তনিও গুতেরেস, যিনি কয়েকদিন আগে বাংলাদেশ সফর শেষ করে গিয়েছিলেন, ইনি জাতিসংঘের কততম মহাসচিব? তিনি জাতিসংঘের 9ম মহাসচিব। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড একটি বিদ্যুৎ ড্যাশ। বাচ্চা, এখানে বলা হচ্ছে যে পল্লী বিদ্যুৎ আসলে কি করে? বিদ্যুৎ বিতরণ করে নাকি উৎপাদন করে নাকি বিপণন, কোনটি? এটি বিতরণকারী একটি সংস্থা। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? দহগ্রাম ছিটমহল এটি লালমনিরহাট জেলায় অবস্থিত। গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? বর্তমান প্রেক্ষাপটে এই প্রশ্ন আসাটা খুবই যৌক্তিক, এটি 1983 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম, এটা কি আপনাদের জন্য কাজ দিয়ে দেব? না, থেকে যাক, এটা জাতীয় সংসদ। চ্যাট জিপিটি এটি আসলে কি? মূলত চ্যাট জিপিটি এটি একটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, যেটাকে আমরা এআই বলে থাকি। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নিদর্শক পণ্য কোনটি? বাংলাদেশের প্রথম ভৌগোলিক নিদর্শক পণ্য হিসেবে খ্যাতি লাভ করেছিল জামদানি। ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়েছিল? সর্বপ্রথম অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে। বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদ কোনটি? সর্বপ্রাচীন জনপদের কথা আমরা প্রথম দিকে আলোচনা করেছি, এটি হবে পুন্ড্র তথা পুন্ড্রনগরী বা পুন্ড্রবর্ধন তথা মহস্থানগড়। সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল? এটি সঠিক উত্তর হবে সন্দ্বীপে। 76-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটেছিল বাংলায়? আচ্ছা, এখানে বাংলা কত সালে ঘটেছিল? এটা হবে 1176। আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন কোনটি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সর্ববৃহৎ যদি সিটি কর্পোরেশন বলা হয় তাহলে হবে গাজীপুর, আর সর্ববৃহৎ যদি পৌরসভা বলা হয় তাহলে হবে বগুড়া। রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান কোনটি? রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদানই হচ্ছে সরকার। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালন করা হয়? বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয় প্রতি বছর 10ই ডিসেম্বর। কোন শিল্পকে 2024 সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছিল বাংলাদেশ সরকার? বর্ষপণ্য 2024 হিসেবে চালিত যে সকল বা হস্ত তৈরি যে সকল শিল্প রয়েছে এগুলোকে বলা হয়েছিল। বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বাংলাদেশের প্রথম জাদুঘর, এখানে সঠিক উত্তরটি হবে বরেন্দ্র জাদুঘর।
হাজারীগুড় বাংলাদেশের কোন জেলার ঐতিহ্য? খুব গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী একটি খাবার হাজারীগুড়, এটি মানিকগঞ্জ জেলার ঐতিহ্য। বাংলাদেশের সংবিধানে সপ্তদশ সংশোধনী পাশ হয় কবে? এটা বর্তমানে আলোচিত বিষয় হবে এবং এটা আসার মতো একটি প্রশ্ন। 8ই জুলাই 2018 সালে সপ্তদশ সংশোধনী পাশ করা হয়। দক্ষিণ এশিয়ার কোন দেশে মাথাপিছু জিডিপি সবচেয়ে বেশি? আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি জিডিপি সেটা হচ্ছে মালদ্বীপ। হিলি স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? হিলি স্থলবন্দর এটি দিনাজপুর জেলায় অবস্থিত, যদিও জয়পুরহাটের খুবই নিকটে। বাংলাদেশে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান কতটি? এটি কিন্তু পল্লী বিদ্যুতের প্রশ্নতে এগুলো কিন্তু প্রশ্ন এসে থাকে। বাংলাদেশে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান রয়েছে মোট 6টি। খাদ্য শক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয়? খাদ্য শক্তি মূলত ক্যালোরি বা কিলো ক্যালোরি হিসেবে পরিমাপ করা হয়। যেহেতু ক্যালোরি রয়েছে তাহলে ক্যালোরিটাই আমরা করব সঠিক উত্তর। পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর কোনটি? পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর কিং ফাহাদ। এখন প্রশ্ন হতে পারে যে স্যার এটা তো নয়, হিথ্রো বিমানবন্দর। না, এখানে প্রশ্নটা আপনাকে দেখতে হবে যে পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর। আমাদের এই যে 4টা অপশন বলেছে, এই 4টা অপশনের মধ্যে কোনটা বড় সেটা আমাদের প্রশ্ন দ্বারা বুঝিয়েছে। যদি আপনি এইটুকু টেকনিক না বোঝেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। যদি কখনো বড় ছোট কথাটা বলে থাকে, যেমন আমরা যদি বলি যে বাংলাদেশের সবচেয়ে উঁচু বা সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, আমরা সবাই জানি যে তাজিংডং, আর দ্বিতীয় সর্বোচ্চ কি রয়েছে? কেওক্রাডং। তাহলে তাজিংডং আমরা সবাই জানি, তাহলে অপশনে তাজিংডং নেই, তাহলে কি আমরা অ্যান্সার করব না? সেটা অবশ্যই আমাদের অ্যান্সার করতে হবে কেওক্রাডং, কারণ সেটা দ্বিতীয় সর্বোচ্চ। তাহলে যদি আপনি এটা মনে করেন যে অপশনে সবটাই সঠিক উত্তর থাকবে, এমনটাও নয়। কিছুটা ক্রিটিসাইজ করার জন্য, ক্রিটিক্যালি আপনার মুভমেন্টটা নষ্ট করার জন্য এরকম প্রশ্ন থাকতে পারে। যেমন প্রশ্ন হলো এইরকম যে বাংলাদেশের সবচেয়ে বেশি জনবহুল জেলা বা বিভাগ কোনটি? আমরা জানি জেলা হিসেবে ঢাকা এবং দ্বিতীয় স্থানে খুব সম্ভবত নারায়ণগঞ্জ বা গাজীপুর রয়েছে। আমরা ধরে নিলাম ঢাকা বিভাগটাকে ধরে নিলাম, কিন্তু কথা হলো ঢাকা বিভাগটা অপশনে নাই। তাহলে কি প্রশ্নটা ভুল বা উত্তরগুলো বা অপশনগুলো কি ভুল? না। তাহলে দ্বিতীয় অবস্থানে যেই বিভাগ বা জেলা থাকবে সেটাকে আমাদের অ্যান্সার করতে হবে। ঠিক এই প্রশ্নটাও সেরকম। কোন ক্ষুদ্রতম জাতিসত্তা চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে? ওকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আদিবাসী থেকে। চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে সেটা কিন্তু হলো হাজং। নক্ষত্রগুলোর মধ্যে মধ্যবর্তী দূরত্ব পরিমাপ করা, আমরা এই যে বলি না যে এক তারা থেকে আরেক তারা, এক নক্ষত্রে আরেক নক্ষত্র, এটা বলা হয় লাইট ইয়ার বা আলোক বর্ষ আমরা বলে থাকি। মুক্তিযুদ্ধে 6 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিল? মুক্তিযুদ্ধের 6 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিল উইং কমান্ডার MK বাশার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যেখান থেকে এতক্ষণ 19তম শিক্ষক নিবন্ধনের সাধারণ জ্ঞানের ব্যাখ্যামূলক ক্লাসে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। দেখা হচ্ছে আগামীকাল আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন, এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি। আল্লাহ হাফেজ।